সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। ফখরুল ইসলাম ফাহাদ বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি। এর আগে তিনি ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন, আর এ কারণেই হাসিনা বাহিনীর দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন বহুবার। অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি প্রতিশ্রুতিশীল এই ছাত্রনেতা, তার মুখেই শুনব নিপীড়নের স্মৃতিময় সেই সব দিনগুলোর কথা। ফাহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, এছাড়াও স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন। তারও রয়েছে নির্যাতন নিপীড়নের দীর্ঘ ইতিহাস। তিনিও বলবেন কি ঘটেছিল তার সঙ্গে, হাসিনার আমলে কতভাবে নিপীড়নের শিকার হন তিনি। ইমাম হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে ফখরুল ইসলাম ফাহাদ ও ইমাম হোসেনের উপরে নির্মিত ছোট্ট দুটি প্রতিবেদন দেখে নেব। ফখরুল ইসলাম ফাহাদ বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি। এর আগে তিনি ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন, আর এ কারণেই হাসিনা বাহিনীর দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন বহুবার। রাজপথের আন্দোলনে নেমে অসংখ্যবার ছাত্রলীগ পুলিশের নির্মম নির্যাতনের মুখে পড়েছেন ফাহাদ। মিথ্যা মামলায় কারাভোগ করেছেন তিনি। এত সব নিপীড়ন নির্যাতনের পরও রাজপথ থেকে এতটুকু টলানো যায়নি তাকে। ইমাম হোসেনের জন্ম ঢাকার মহাখালীতে। বাবা আমির হোসেন ছিলেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা, আর মা গৃহিণী। পরিবারের ৫ বোন ও ২ ভাইয়ের মধ্যে ইমাম সবার বড়। ২০০৯-২০১০ সেশনে সরকারি তিতুমির কলেজে ভর্তি হন ব্যবস্থাপনা বিভাগে, যদিও তারও আগে থেকেই তিনি জড়িয়ে ছিলেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে। বর্তমানে তিনি তিতুমির কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে বহুবার হামলা নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বারবার হয়েছেন গ্রেফতার। তার নামে ১৮টি মামলা হয় বিভিন্ন থানায়। মিথ্যা মামলায় অসংখ্য দিন কারাভোগও করতে হয়েছে ইমাম হোসেনকে। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম। ফখরুল ইসলাম ফাহাদ, ২৪-এর ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, আপনি তখন রাজপথে নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন, যেটি আসলে জীবন থেকে আর বাদ দিতে পারবেন না। কোন জায়গা থেকে শুরু করবেন? সেদিনটা ছিল ১৯ জুলাই, শুক্রবার। তখন দেশব্যাপী সর্বাত্মক শাটডাউন, ব্লক রেড চলছিল, কমপ্লিট শাটডাউন যেটা তখন চলছিল। ১৮ জুলাই আমরা রাজপথে সক্রিয় ছিলাম সারাদিন। ১৯ জুলাই আপনি কোন এলাকায় ছিলেন তখন? আমি ছিলাম বিজয়নগর বক্স কালভার্ট রোডে। বিজয়নগর এলাকায়? জি, বিজয়নগর বক্স কালভার্ট রোডে ছিলাম আমরা। আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ছিল। ওই দিন শুক্রবার ছিল। তো জুমার নামাজের পরে ওইখানে আমাদের রিজভী ভাই সহ অনেক নেতাকর্মীকেই পুলিশ গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তারের পরে পল্টন মোড় এলাকায় রিক্সা চালকদের একটা মিছিল বের হয় ওই দিন, জুমার নামাজের পরে। তো ওই মিছিলে আপনার খুনি হাসিনার পুলিশ ২জন রিক্সা চালককে গুলি চালিয়ে নিহত করে, শহীদ রাস্তায়। আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে না দেওয়াতে আমরা বিজয়নগরে অবস্থান নেই জুমা পরবর্তী সময়ে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই সহ, এবং ওই জায়গায় ছাত্র জনতা, শ্রমিক, কিশোর অনেকেরই অবস্থান ছিল। পুলিশের সাথে আমাদের দীর্ঘ সময় ধরে মানে ধাওয়া পাল্টা দেওয়া চলতেছিল, এবং পুলিশ টিয়ারশেল মারতেছিল। পুলিশ টিয়ারশেল মারার পরে পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো ছিল, রূপায়ণ তাজ, পল্টন টাওয়ার, ওইখান থেকে আপনার ফ্ল্যাটে যারা ভাড়াটিয়া বা বাড়িওয়ালা ছিলেন তারা পত্রিকা ফালাচ্ছে, পানি ফালাচ্ছে। আমরা আবার পত্রিকাগুলো দিয়ে আগুন জ্বালিয়ে প্রতিরোধ করতেছি, এবং একটা সময় মানে ছিটাগুলিও পুলিশ ছোড়ে। তো টিয়ারশেল, ছিটাগুলি প্রায় পুলিশের সাথে আপনার ১.৫ থেকে ২ ঘন্টার মতো আমাদের দাওয়া পাল্টা দেওয়া চলতেছিল। তো একটা পর্যায়ে আমাদের প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটে। আমরা আরেকটু আগানোর পরে আপনার এই যে আপনি রাস্তার মাঝখানে যে ডিভাইডারগুলো থাকে,
স্টিলের ব্যারিকেড যেগুলো থাকে ওগুলো ভেঙে আমরা নিজেদের প্রতিরোধের জন্য ঢাল হিসাবে আমরা বানাই আর কি, যাতে পুলিশ গাড়ি নিয়ে ঢুকতে না পারে। গায়ে নিয়ে না ঢুকতে পারে এবং পুলিশের যে রাবার বুলেট বা টিয়ার শেল মারতেছে কিছুটা নিজেদেরকে সেভ করতে পারি। পুলিশের সাথে আমাদের দাওয়া পাল্টা দেওয়ার একটা পর্যায়ে হঠাৎ করে পুলিশ পিছু হটার পরে তারা ফোর্স বেশি করে নিয়ে আসা এলোপাতাড়ি গুলি শুরু করে। কোন জায়গা থেকে? এটা হচ্ছে আপনার এই যে বিজয়নগর পানির ট্যাঙ্কিতে থেকে শুরু করে আর কি। এলোপাতাড়ি মানে বিভিন্ন অগ্নেয়াস্ত্র যেগুলা চাইনিজ রাইফেল সহ যুদ্ধক্ষেত্রে যেগুলো ব্যবহার হয়, আমরাও মানে পিছু হটি নাই, পুলিশ গুলি করতেছে আমরাও প্রতিরোধ করতেছি, এরকম একটা অবস্থা। তো আমার সামনেই হঠাৎ করে দেখলাম আমাদের কোতোয়ালি থানা যুবদলের এক ভাই, উনি আমার সামনেই স্পট ডেথ। পরবর্তীতে এর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মানে আমি পুলিশের এই গুলির মধ্যেই আমাদের প্রতিরোধের মধ্যে আমি একটু ঘুরছি, ঘুরার মধ্যেই পুলিশের চাইনিজ রাইফেলের বুলেট আমার গাড়ির মাঝখান দিয়ে ঢুকে, 3 ইঞ্চি বুলেট যেটা গাড়ির মাঝখান দিয়ে ঢুকে আমার এই গালের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। তো আমি সাথে সাথেই পড়ে যাই। আমার সাথে আমার বন্ধু হাসান ছিল, আমাকে কোলে করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যায়। পুরানা মানে গুলি বের হয়ে গেছে? গুলি বের হয়ে গেছে, চাইনিজ রাইফেলের বুলেট, 3 ইঞ্চি বুলেট যেটা। আমার সাথে আমার আরেক বন্ধু গুলিবিদ্ধ হয়েছিল, ঢাকা কলেজ ছাত্র দলের এখন সদস্য সচিব যে মিল্লাত। আমাদের দুজনকেই হাসান আর আমাদের ইব্রাহিম ভাই আমাদেরকে হাসপাতালে নিয়ে যায় এবং আমাদের আরো ওই কোতোয়ালি থানা যুব দলের যে ভাই মারা গেছে উনি সহ আরেকজনের বডি একসাথে আমাদেরকে পুরানা পল্টন যে ইসলামিক হাসপাতালটা কাকরাইল মোড়টা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমার কন্ডিশন দেখে ওনারা, আমি সেন্সলেস অবস্থায় ছিলাম, ওনারা বললো যে রোগীকে বাঁচানো পসিবল না, আপনারা দ্রুত ঢাকা মেডিকেল আইসিইউ শিফট করে। তখন তো ব্লিডিং হচ্ছে এবং আমার গাড় ফুলে গেছে, আমি সেন্স ছিল না, আমার গাড় ফুলে গেছে, আমার গালের এখান থেকে মাংস সব বের হয়ে গেছে এবং আমি পুরা বডি নাড়ানোর মতো আমার কোনো অবস্থা নাই। তো আপনারা জানেন ঢাকা মেডিকেলেরও তৎকালীন সময়ে খুব বাজে অবস্থা ছিল, মানুষ চিকিৎসা পাচ্ছিল না। 19 জুলাই যারা গুলিবিদ্ধ বা আহত হচ্ছিল তারা চিকিৎসা পাচ্ছিল না এবং গুলিবিদ্ধ অবস্থায় অনেককে অ্যারেস্ট করছে, এরকম ঘটনাও ঘটছে। পরে আমার সাথে যারা ছিল ওরা অ্যাম্বুলেন্সও পাচ্ছিল না, অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ম্যানেজ করে আমাকে এই যে আপনার শান্তিনগর যে অরোরা হাসপাতালে আমাকে মিল্লাতকে নিয়ে আসার পরে আইসিইউতে শিফট করে আমাকে, এবং তখন যে আমার অপারেশন করবে ওই ধরনের সিচুয়েশন আমার ছিল না, ডাক্তারও খুব আশঙ্কার মধ্যে ছিল আর কি। তো আইসিইউতে প্রায় দীর্ঘ 6 ঘন্টা পরে আমার জ্ঞান আসার পরে আমি গুলিবিদ্ধ হই, সময়টা আপনার বিকেল 4টা, পৌনে 4টা এরকম সময়। 4:30টার মধ্যে আমাকে হাসপাতালে আনে। জ্ঞান ফেরার পরে আপনার ডাক্তার আমাকে রাতের 2:30-3টার দিকে ওটিতে নিয়ে যায় আইসিইউ থেকে। ওটিতে নিয়ে যাওয়ার পরে আপনার যিনি আমার অপারেশন করছিলেন ডাক্তার মাহফুজ ভাই, উনি ওই দিন অনেক রোগীরই অপারেশন করছিলেন এবং ওই হাসপাতালটাতে ওই দিন প্রচুর রোগী আপনার আসছিল, ওই আন্দোলনে যারা গুলিবিদ্ধ বা আহত হয়েছিল। মাহফুজ ভাই আমাকে ধরে কান্না করে দেয় উনি আমার অবস্থা দেখে। তখনও কিন্তু আমি আশঙ্কামুক্ত ছিলাম না। মানে ওটিতেই? হ্যাঁ। আপনি তখন তো সেন্স আছে? হ্যাঁ, আমার ওই যে আইসিইউতে আমার 6 ঘন্টা পরে সেন্স আসছে, একটা ট্রিটমেন্ট নেওয়ার পরে। আপনি কি তখন বুঝতে পারছিলেন? আমি যখন বুলেটটা আমার এই গাড়ি দিয়ে ঢুকে যখন বের হয়ে যায়, মানে এদিক দিয়ে ঢুকছে আমি টের পাই নাই, আমার গালের মাংস ভেদ করে যখন বের হয়ে যায় তখন আমি বুঝতে পারছি যে বুলেট আমার শরীরে ঢুকছে, আমি ইনজুর্ড। তখন আমি আসলে বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলাম। তাই আল্লাহর কাছে তখন একটাই দোয়া করছি, আল্লাহ গুলিবিদ্ধ হওয়ার পরে আমার যতক্ষণ সেন্স ছিল 5-7 মিনিট, আল্লাহ আমার যদি মৃত্যু থাকে আপনি আমার ইমানের সহিত মৃত্যুটা দিয়ে। আর আমার ওই পরবর্তীতে কিছু ফুটেজ আমার কাছে আসছে, আমাদের ওই স্পটের ফুটেজ। আপনি যদি দেখেন মানে ওই স্পটে যতগুলো লোক ছিল আসলে মানে কারোই কিন্তু জীবনের মায়া ছিল না। আমরা আসলে ওই আন্দোলনে মরার জন্যই গেছিলাম, কারণ আমাদের টার্গেট, আমাদের গোল কিন্তু একটাই ছিল, এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। কারণ বাংলাদেশের মানুষের উপরে যেভাবে মানে জেগে বসছে, মানুষ মুক্তি চায়।
ওটিতে কি হলো তারপরে? ওটিতে পরে ডাক্তার আমার অবস্থা দেখে উনি মাহফুজ ভাই আমাকে জড়ায় ধরে কান্না করে দিছে। তখন আমি আশঙ্কা মুক্ত ছিলাম না। ওই কান্না আপনি দেখছেন যে ডাক্তার কাঁদছেন? ডাক্তার কাঁদতেছে আমাকে, আমার ওই মুখে তখন আপনার সেন্স আছে? আমার সেন্স আসার পরে আমাকে ইয়েতে নিয়ে আসছে, হুম। আপনার আইসিইউ থেকে ওটিতে নিয়ে আসছে। মাহফুজ ভাই কান্না করতেছে, কান্না করে বলতেছে যে তোমরা বাবা স্টুডেন্ট মানুষ, তোমরা খালি হাতে কেন গেছো? এই ফ্যাসিবাদকে সরাইতে হইলে তো তোমাদের প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত। উনি ওনার মতো করে কথা বলতেছে, আমার কথা বলার মতো তখন সিচুয়েশন নাই। আপনি শুনছিলেন? আমি শুনছিলাম, জি। শোনার পরে ডাক্তার পরবর্তীতে তখন কিন্তু আমার আমি ইনজুর্ড হওয়ার 3-4 দিন পর্যন্ত আমার মুখ কিন্তু বাঁকা ছিল, এই গালের মাংসপেশিগুলো ছিঁড়ে যাওয়ার কারণে। এর মধ্যে কি আপনার পরিবারের সদস্যরা জানতে পেরেছেন? যে আমার তো আব্বু নাই, আমার আম্মা ওই দিনই যেভাবেই হোক জানছে, কিভাবে জানছে আমি জানি না। আপনার ভাই বোন কয়টা? আমরা 2 ভাই 3 বোন। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে মাহফুজ ভাই সবচেয়ে যেটা আশঙ্কা করছিলেন যে আমার কোনো নার্ভ ছিঁড়ে গেছে কিনা। বুলেটটা 3 ইঞ্চি বুলেট ছিল। যাক, পরে ওনারা সিটি স্ক্যান করাইলো, এক্সরে করাইলো, আল্লাহর কাছে শুকরিয়া, নার্ভ ছিঁড়ে নাই, গাড়ের মাংসপেশিগুলো পুড়ে গেছে। তো উনি ওটিতে নিয়ে, আমার মেজর অপারেশনের তখন দরকার ছিল, কিন্তু আমার ওই গাড়ে মেজর অপারেশন করার মতো কন্ডিশন আমার ছিল না। কারণ আমাকে হাসপাতালে আনার পরে যখন ব্যান্ডেজ করে আইসিইউতে শিফট করছিল, একটু পরপরই আমার ব্লিডিং হয়ে পুরা শরীরে ব্লাড ছড়ায় যাচ্ছে। একটু পরপরে আবার ওটিতে আনার আগ পর্যন্ত, তো একটু পরপরই আপনার এই ডাক্তার আইসা আমাকে আপনার এই ড্রেসিং করে আবার নতুন করে ব্যান্ডেজ করা লাগতো, আধা ঘন্টার মধ্যে, এরকম প্রায় আধা ঘন্টা পরপরই ব্যান্ডেজ চেঞ্জ করা লাগতো। আমার মেজর অপারেশন করার কথা ছিল, কিন্তু উনি আমার গানের কন্ডিশন দেখে বা আমার শরীরের কন্ডিশন দেখে উনি আর অপারেশন করেন নাই। উনি সেলাই করে দিচ্ছেন আর কি, আমার যে জায়গাটা দিয়ে বুলেট এন্ট্রি হয়েছে আর যেখান দিয়ে বের হয়েছে। আর যে মাংসপেশিগুলো ছিঁড়ে গেছে গালের, সেগুলো কিভাবে? সেগুলা উনি টেনে, দুই পাশ থেকে টেনে সার্জারি করে আপনার দিয়েছেন। দাঁতের চোয়ালে না, দাঁতের চোয়ালে ক্ষত হয় নাই। আচ্ছা আচ্ছা। আমার এই যে এই কানটা এখনো, ডান কানটা এখনো ব্যথা আছে। আপনি কানে কি শোনেন? কানে শুনি, একটু কম শুনি। আচ্ছা আচ্ছা। তার এই জায়গাগুলো এখনো ফুলে আছে। এবং আমার গাড় এখনো আপনার প্রায় স্মুথলি আপনি মুভ করতে পারেন না, আমার গাড়টা এখনো আমি স্মুথলি মুভ করতে পারি না। মানে শোয়াটা, হ্যাঁ, মাঝে মধ্যে গাড় ফুলে যায় এখনো, হ্যাঁ, পেইন হয়। আমি এখন ওই যে থেরাপি নিচ্ছি। আচ্ছা, এ তো 19 তারিখ রাতে আপনার ওটিতে উনি একেবারে উপায়ান্ত না পেয়ে সেলাই করে দিলেন, তারপরে কি হসপিটালে? হ্যাঁ, তারপরে আমি ওইখানে অ্যাডমিট ছিলাম, এই অরোরা হাসপাতালে অ্যাডমিট ছিলাম কেবিনে। তো আমি তো শুক্রবারে ভর্তি হয়েছিলাম, বুধবারে আপনার রাত আনুমানিক 10টায় ডিবি আসছে আমাকে খুঁজতে অরোরা হাসপাতালে। একই সময় আমি তখন যে বাসায় থাকতাম পশ্চিম রাজাবাজারে, ওই বাসায় ডিবি গেছিল আমাকে খুঁজতে। তো ডাক্তার যিনি ছিলেন মাহফুজ ভাই, উনি বললেন যে বাবা যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও, তোমরা থাকলে এই অবস্থায় যদি অ্যারেস্ট হও, ট্রিটমেন্টও পাবা না, কষ্ট পাবা, ইনফেকশন হয়ে যাবে। রাইট। পরে উনি আমাকে জাস্ট প্রেসক্রিপশনটা দিয়ে আমার কোনো দেয় নাই, আর মেডিকেলের প্রেসক্রিপশনটা দিয়ে আমার ড্রেসটা চেঞ্জ করে বললো যে বাবা তুমি চলে যাও। কই যাবা জানি না, আমাদের আর উপায় নাই এছাড়া। তো আমি আসলে নিজেও বুঝতেছিলাম না কই যাব। আমার ওই বোনের বাসা আছে যাত্রাবাড়ি, তখন যাত্রাবাড়ির অবস্থা তো আপনার অগ্নিগর্ভ, একেবারে উত্তপ্ত। আমার বাসায়ও ডিবি ঢুকছে আমাকে খোঁজার জন্য সেম টাইমে। পরবর্তীতে আমার এক রিলেটিভ, আমার মাহফুজ আমার ওয়াইফ আমাকে ফোন দেয় আনফরচুনেটলি, হঠাৎ করে। আমার মামি, হ্যাঁ। আমি যখন হাসপাতালের নিচে আসি, সিএনজি নিচে, আমার বলতেছে ফাদ কি অবস্থা তোর? পরে আমি বলছি আমি কি অবস্থা, পরে বলতেছি আপনাদের বাসায় আসা যাবে কিনা। আমাদের বাসা হচ্ছে ধানমন্ডি মিতালি রোডে। পরে আমি এই হাসপাতাল থেকে তোয়ালে নিয়ে আমার সাথে যারা ছিল হাসপাতালে, এদেরকে আমি বলি যে তোরা তোদের মতো চলে যা, আমি যাই। কারণ তখন কি আপনি স্বাভাবিক ঘাড়টা আমি করতে পারতেছি না। ওরা আমাকে সিএনজিতে উঠাই দিছে। উঠাই দেওয়ার পরে আমি সিএনজিতে বসে আপনার এই তোয়ালেটা, আমার এই ব্যান্ডেজ ছিল গালে এবং গায়ে, তোয়ালেটা দিয়ে ডাকনা দিয়ে আমি সিএনজির এক পাশে এভাবে ছিলাম। এর মধ্যে সিএনজি ছাড়বে, ওই সাদা পোশাকে একজন হাসপাতালের নিচে এসে বলতেছে আপনি কি ফখরুল? আমি বলছি কেন? কয় না, বলেন। পরে আমি সিএনজিরে বললাম যে ভাই আপনি টান দেন। পরে উনি গাড়ি টান দিল। দেওয়ার পরে আপনার এই মৎস্য ভবনের সামনেই যৌথ বাহিনীর চেকপোস্ট পড়ে। আমার সামনে 2-3টা গাড়ি চেক করে।
আল্লাহ পাকের ফয়সালা ছিল, আমার গাড়িটা কোনো কারণে চেক করে নাই। চেক করলে আমার কাছে তো কোনো উত্তর নেই। পরে যাক আমি মামার বাসায় আশ্রয় নিই, মানে ধানমন্ডিতে। আমরা সে ঘটনা শুনবো। আমরা একটু ইমাম হোসেনের কাছ থেকে শুনে আসি। ইমাম হোসেন, আপনি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক বাড়ি তো আটক হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, গুমও হতে হয়েছে। কোন জায়গাটা আসলে কোনোদিন ক্ষত শুকাবে না? 24-28 অক্টোবর বিএনপি যে আন্দোলন ছিল, 28 অক্টোবর 28 অক্টোবর পরে যে আন্দোলন ছিল 23 সালের আর কি, আমরা তো বাসা বাড়ি ছাড়া ছিলাম লং টাইম, মানে 6-7 বছর যাবত বাড়িতে ছিলাম না। এটা কাম্পাবা একটু বীর মুক্তিযোদ্ধা, মানে রাজনীতিটার জন্য, দেশের জন্য ভাবাতে শেখাতো। তো বাসা বাড়ি থাকতো, বাবা মারা গিয়েছেন, তো মা বাসায় একা বড় ছেলে আমি, রাজনীতি করে বাসায় যোগাযোগ খুবই কম। 28 অক্টোবর হচ্ছে গিয়ে মহাসমাবেশ বিএনপির। ওই দিন মা বললো সকালে ফোন, হঠাৎ করে ভাবতেছি দৌড়বো কি দৌড়বো না, দৌড়লাম, দৌড়ে বললাম মা প্রোগ্রামে যাচ্ছি, দোয়া করেন। কান্দে দিছে। মা কান্না করলে সন্তান ঠিক থাকতে হবে না। মা আমি তো প্রোগ্রাম যাবো, আপনি কান্না করে, আমি প্রথম আজকে প্রোগ্রাম কি না কি হয়, যাওয়ার পর এর ভিতর তো গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। টিয়ার সেল মারতেছে, গুলি করতেছে, আমাদের অনেক ছেলে গুলি খাচ্ছে। একটা লোক দেখলাম টিয়ার সেল গ্যাসে অন্ধ হয়ে আমার পাশে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর একটু ঠেলে আপনার হচ্ছে ঢাকা ব্যাংকের গুলি, অপোজিট গলি আছে, গলির ভিতর দিয়ে দিলাম, দেখে লোকটা মারা গেল। আবার বের হচ্ছি, আবার যাচ্ছি, খালি হাতে ইট মারতেছি, ইট কত দূর যায়, অনেকক্ষণ করে আর টিকতে পারছি না টিয়ার সেল কারণে, কারণ সেটা মেডিসিন সাথে খালি হাত কেউ টিকবো, গুলি তো আছে সাথে ফ্রি। এখান থেকে প্রোগ্রাম করতেছি, বিএনপি প্রোগ্রাম দিয়েছে, হরতাল পালন করলাম। তো এর ভিতর হচ্ছে গিয়ে প্রতিদিন গুলশান বনাইতে, আমার ক্যাম্পে, যেহেতু আমি একটা ক্যাম্পের দায়িত্বশীল জায়গায় হরতাল পালন করতেছি। মেবি ছিল হচ্ছে গিয়ে আপনার 5 নভেম্বর কি 6 নভেম্বর, তাই তো 2023। তো আমি আর আমার তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, দুজনকে কথা হয় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। রাত্রে সকালে আমরা মিছিল করে মহাখালী আমার যে বাসা, ওই দিন কেন জানি সকালবেলায় ভোরে আমি বাইক দিয়ে রেখে দিয়ে আমার বাসার সামনে ঘুরে গেলাম। তো আপনার হচ্ছে ঘুরে আমরা রেল লাইনের উপর, মহাখালী মসজিদের পিছনে রেল লাইন, সেখানে অবস্থান নিলাম। মাঠ মিছিলে যে দুজন একসাথে হব পরিস্থিতি নেই। বিএফ শাইন কলেজ, পিএম কাজুরের ডান পাশে, ওইখানে চলে গেলাম। তার অপোজিট হচ্ছে সিভিলেশন স্কুল, ওইখানে সিভিলেশনের হচ্ছে গিয়ে রাস্তা, কোয়ার্টার রাস্তা, ওইখানে অবস্থান নিয়ে আমরা। তো আপনার ট্রান্সপোর্টের গাড়ি রাখে, অনেকগুলি গাড়ি রাখে, পাম্প টাম টাইপের, ওইখানে ভিতরে অবস্থানে মিছিল শুরু করি। আমি মিছিল শুরু করতে পিছনে দেখি অনেক গাড়ি, অফিস লেখা। তো যেহেতু হরতাল অবরোধ করতেছি, আমরা পিকেটিং করলাম। করার পর এখানে মেবি হচ্ছে কি পিএম কার্যালয়ের 4-5টা গাড়ি ছিল, আর হচ্ছে তখনকার ডিজিএফআই এর চিফ মেবি ওনাকে গাড়ি ছিল। তো আমরা পিকেটিং করলে ভাঙলাম, নর্মালি এজ ইউজুয়াল হরতাল অবরোধ করে ভেঙে চলে গেলাম। তখন তো আমরা এটা জানি না যে পিএম অফিসের গাড়ি অথবা ডিজিএফের প্রধানের গাড়ি। 6 তারিখে 7 তারিখে রাত 3টার দিকে ফোন আসে, ঘুমাচ্ছি, হঠাৎকার ফোন। আমি রাজনীতি করি, আমার পরিবারকে রাজনীতি করে না, আমরা 5 জন, 2 ভাই, বাবা মারা গেছেন, আমার ছোট ভাই, ওর সাথে অনেক বছর কথা হয় না। আর ওর সাথে সম্পর্ক হচ্ছে তুই আমাদের ভাই বোন, তুই সম্পর্ক। হঠাৎ করে রাত 3টায় ফোন, আমাকে ফোন দিয়ে বলে, ভাঙা গলায় বলতেছে হচ্ছে গিয়ে, ভাইয়া আপনি কেমন আছেন? আমাকে কি বললি তুই? আপার কথা মনে পড়ছে, আপনার সাথে দেখা করুন। আমি কাছে রাখ ফোনটা, কেটে দিয়ে আমি ওয়াশরুম ফ্রেশ টুসে আবার ফোন ব্যাক করছি ওকে। ব্যাক করার আগে আমি কেন সন্দেহ হচ্ছে, কারণ মাকে আমি বাসায় রাখি নাই, কারণ আমার বাসা ছিল রাস্তা থেকে 20-30 গজের ভিতরে বাড়িটা আমার। ও কান্নাকাটি করতেছে, করার পর আবার রেখে দিছি। ও বলতেছে ভাইয়া তুমি কোথায় আছো, দেখা করুন, আব্বার কথা মনে পড়ছে। রাত 3টার সময় তুই আমার সাথে দেখা করবি, আব্বার কথা মনে পড়ছে, আচ্ছা আমি দেখতেছি। এত বছর বাসা থাকেন, হঠাৎ করে কান্না করতেছে। মাকে ফোন দেয়, মা ফোন ধরতেছে না। রাত 3টার সময় মা ফোন ধরবে নাকি, মা বাসা নাই, মা বোন সব নানা বাড়িতে চলে গেছে। আমি বসে ঢাকা চলে যান, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না, আমার জন্য আপনার বিরুদ্ধে পড়বেন। তো আমরা একজন বীর মুক্তিযোদ্ধা। তো আমি আমার দোকানদারকে ফোন দিই, দোকানদারে আমার সম্পর্কে মামুটাকে, মামু তাড়াতাড়ি সিসি ক্যামেরা চেক করেন। কেন? আমি তাড়াতাড়ি চেক করেন, 1 ঘন্টা আগে পিছিয়ে কী হয়েছে দেখেন। পরে বললো মামু আপনি কোথায়? আমি কেন? বাসায় পুলিশ ঢুকছে। আমি কিসের পুলিশ? সাদা পোষা অনেক লোক ঢুকছে আর পুরো মহল্লা ঘিরে ফেলছে। আমি কই ও তো রাজনীতি করে না, একটা ছেলে রাজনীতি করে না, আমাকে ভিডিও ফুটেজ দিয়ে ওকে নিয়ে গেছে।
নিয়ে যাওয়ার সময় বাবার কিছু সার্টিফিকেট ছিল, সব নিয়ে গেল। এর ভিতরে মা ফোন দিয়েছে আমাকে, মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। এখন আমি কি করব? মানে আমি বড় ছেলে, আমার জন্য আমার ছোট ভাই রাজনীতি করে না, সে বিয়ে করেছে, বাচ্চা আছে, তাকে ধরে নিয়ে গেছে। আমি 6 বছর বাসা বাড়িতে যাই না। এই কথা বলে মা কান্না করতেছে। আমরা কি অন্যায় করছিলাম দেশে? আমার ছোট ভাই রাজনীতি করছে, আমি একটা দল করতে পারি না। ও বেচারাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে কি করবো আমি বুঝতেছি না। আবার ফোন ব্যাক করলাম ওকে। আমি বললাম, তুই তো আমার সাথে অভিনয় করলাম, তুই আমার মারিস? তুই তো ভালো না, এক কাজ কর, আমি আসতেছি বাসায়, দেখতে মন চায়, তুই বাসায় গেটে খোলা রাখিস। ও বলছে, কই থাকিস? আমি তখন মোহাম্মদপুর থাকি, বুদ্ধিজীবী রোড। আমি বলছি, আমি সোনিয়াকা থাকি, আসতেছি, তুই থাক। যখন বলছি আসতেছি, ওকে আবার ডিউ অফিস থেকে কাম ব্যাক করে বাসায় নিয়ে আসে, ঘুরে ইমাম আসতেছে। তো আমি আবার ওর দোকানদার ফোন দিলাম, আধা ঘন্টা পরে মামা বাসায় ঢুকছে। তখন ওর শ্বশুর শাশুড়ি ফোন দিলাম আমি। ফোন দিয়ে বললাম, আপনার দ্রুত বাসায় যান আমাদের, আর মহিলা মানুষ নিয়ে যান বেশি করে। ওর বেবি হয়েছে, আমি ছেলেটাকে নিয়ে যাবেন, ওকে নিয়ে যাবেন। তো হচ্ছে গিয়ে আল্লাহর রহমত, যাওয়ার পরে ওরা হচ্ছে, আমার রুম তো আপনার হচ্ছে গিয়ে 6-7 মাস 1 বছর না থাকে রুমে ধুলাবালি জমে যায়। আবার মা নাই বাসায়, মা পরিষ্কার করে রাখে। তো খাটটা ডাব্বার কাগজ বাবার বকাঝকা করতেছে। একজন মুক্তিযোদ্ধা আমার জন্য ছাত্র রাজনীতি করি, আমার জন্য বাইর করতেছে। আমি শুনতেছি ফোনে। ওরা ঢুকে আপনারা শ্বশুর শাশুড়ি বউ বাচ্চা, যাক ওর হাতে ওর বাচ্চাটা দিয়ে রাখছে। তো অনেক হাবির বয় টয় রিভলভার ঠেকাইছে, অনেক দেখাচ্ছে। তো আমি শুনতেছি ওর খালা শাশুড়ি একটা গিয়ে আমাকে ফোন দিল। আমি তো থাক, কথা বলেন না, আপনারা বাসাতে যাবেন না, নিবেন না আপনাদের সামনে। যেহেতু মামলা নাই, রাজনীতি করে না, কিন্তু অপরাধ শুধু আমার ছোট ভাই। আমি দায়িত্বশীল জায়গায় আছি, আন্দোলন সংগ্রাম করতেছি। তো এর ভিতরে আমি যার সাথে কথা বলি সে অ্যারেস্ট হয়। করতে করতে আপনার হচ্ছে প্রায় 45 জন ছেলে অ্যারেস্ট। এর ভিতরে মানে অ্যারেস্ট হচ্ছে, আমরা রাস্তায় নামতেছি 28 ডিসেম্বর 23 সাল। আমি চলে যাব ঢাকার বাড়িতে, কোথাও ভালো লাগতেছে না, পারতেছি না, মানে ঘর থেকে বেরোতে পারতেছি না, মিছিল মিটিং, অ্যারেস্ট হচ্ছে। তো আমি দুপুরবেলায় উঠে 12টার দিকে উঠে, শীত ভাব না, ডিসেম্বর মাস, তো আপনার কম্বল গায়ে দিয়ে উঠে গোসল নামাজ পড়ে ভাবতেছি কি করবো। এবার বসে আছে এমনি, আর আমি যে রুমে থাকি ওই রুম থেকে 3টা রুম আসা যা দেখা যায়। আমার পাশের রুমে সিসি ক্যামেরা, ওই বিল্ডিংটার। কেন জানি আমি ওই দিন সিসি চেক করি নাই। মানে আমি হঠাৎ করে দরজার থেকে চিল্লাচিল্লি শুনতেছি। আমি শতে উঠে বসলাম, বসে তাকাইলাম, দেখি মানে লম্বা করে 3-4 জন লোক। আমি ইমাম, আমি তাকাইলাম না করে। মানে আমি তো জানি না কার ইমাম ডাকছে, আমার নাম ইমাম, আমার ডাকলাম, তাকাবে স্বাভাবিক। দেখলাম হেসে দিল, হেসে প্রায় 4-5 জন আসলো, লম্বা চূড়া সিভিলে। তো আমি উঠে দাঁড়ালাম, প্রথমে বললাম আমি ইমাম না, ওরকম না, আমার জায়গাতে আমি মিথ্যা কথা বললাম, হ্যাঁ আমি ইমাম। বললাম আপনার কারা? তবে বলতে গাড়ি এখানে চোর একটা থাপ্পড় মারলো, আমি পড়ে গেলাম ওয়ালের সাথে। তো আমি যে বাসা ছিলাম ওই বাসা কোনো ফিমেল ছিল না, আমার এক ফ্রেন্ডের বাড়ি, ওরা পুরোপুরি দুবাই থাকে, ম্যানেজার দারোয়ান থাকে। তো ওদের সবার মোবাইল নিয়ে গেল হাত থেকে। তো আমি বলছি ঠিক আছে, আমি তো কনফার্ম অ্যারেস্ট, বুঝতে পারছি আমি আপনারা কারা। এর ভিতরে মোহাম্মদপুর থানার এসআই 3 জন ঢুকে। তো তারা বললো, তুমি আমাদের এর থাকো, আর তোমার খুঁজে পাগল হয়ে গেছে ঢাকা শহর আমরা। পরে আমি বললাম, কি করল, কেন, আমি কি অন্যায় করছি? অন্যায় করিস নাই? ওই যে 5 তারিখে পিকনিক করছি আমরা, গাড়ি করে ভাঙছি, তো ফুটেজ দেখাল কয়েকটা। পরে একজন মানে মাকে বকা দিয়ে বললো, বুঝিস কি করছিস? পিএম স্যার বলছে তোর মেরে ফেলার জন্য। পরে আমি লুঙ্গি পরা ছিলাম, একটা ফুলাতা গেঞ্জি, আমার ফটো তুলে 8 বার তুলে চেক কনফার্ম করছে আমি ইমাম কিনা। প্রথমে চোখ বাঁধছে, চোখ বাঁধার পর রিভলভার ধরছে, বেশি ছিল মানে পিছন দিয়ে রিভলভার ধরছে আর চোখ বাঁধতেছে। আমি বলছি, আমি যাচ্ছি, চোখ বাঁধা কি দরকার আপনার সাথে? চোখ বাঁধার পর হ্যান্ড টাপ লাগালো। পরে আমি একটু হুডি পরলাম শীতের, পরে কিছু জামা কাপড় নিয়ে ব্যাগে। ইভেন সেদিন যে আমরা মিছিল মিটিং করছি, সে টি শার্ট, সে প্যান্ট, সে জুতা পরাইছে আমাকে। শীতকাল হুডি পরলাম আমি, আবার আমি হুডি পরি, শীত, আচ্ছা ওকে। হ্যান্ডকাপ পরাইলো, চোখ বাঁধলো, পর হুডিটা টেনে দিল,
পরে কেন যেন আবার একটা মানে এটা কি পলিথিন না কি আমি জানি না, চোখ তো বাঁধায় পুরোটা দিয়ে দিল আমার এখানে। বুঝলাম শুধু এখান থেকে তো আপনার স্পর্শ লাগলো, কাপড়টা কিছু মনে হলো, নিয়ে গাড়িতে তুললো, তুলে কোথা নিচে জানি না। আর গাড়িতে শুধু বুঝতে পারছি গাড়িতে উঠছি আমি। ওঠার পরে রিভলভার দিয়ে এখানে বাড়ি, আর এখানে মারলে মনে হয় সেন্সলেস হয়ে যায় মানুষ এই সাইড থেকে। আমি আর কিছু জানি না, হঠাৎ করে আমাকে চোখ খুললো, চোখ খুলকে এটা চিনিস? তখন আমার মনে হলো বসিলা ব্রিজ, মোহাম্মদপুর বসিলা ব্রিজ। আবার বাঁধলো, বেঁধে বুলেট নাম বলে, বুলেট দিয়ে দাও। তখন বলছে ইমাম দোয়া কোনো যা পারে পড়ি, কেন ক্রস ফায়ার দেওয়া হবে। বসিলা ব্রিজ মেবি অনেক রাত তখন, যখন বলে ক্রস ফায়ার দেওয়া হবে, রিভলভার ঠেকানো ওইখানে একটা, যা যা পর প্রায় 20-25 মিনিট তো আল্লাহর নাম সুলাগ্রাম দোয়া কোনো মৃত্যুর জন্য তখন প্রস্তুত হয়ে গেছি। তখন বুঝতেছি আমি কনফার্ম মারা যাচ্ছি, রেডি হয়ে থাক। তখন কি মনে পড়েছে? তখন আমি বারবার বলতেছি, ভাই আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা মারা গেছে, আমি মায়ের বড় ছেলে, আমার বাসায় একটু কথা বলতে দেন। এর ভিতরে একটা লাথি মারলো, লাথি মারার পরে আমি হচ্ছে গিয়ে ব্রিজের উঁচা জায়গাটা আছে ওইটা পড়লাম। পরে মারে বকা দিয়ে বললো ওটা ফালাই দে। 20-25 মিনিট পরে তুললো আবার। ওটার পর 20 মিনিট মাটিতে পড়ে আছি। এর ভিতরে লাথি মারছে, ঘুষে মারতেছে, চোখ বাঁধা, তো আমি বুঝতেছি না কে মারছে, হাতেও হ্যান্ডকাপ। পরে হচ্ছে আমার এই বাম পায়ে মিছিল মিটে যেদিন গাড়ি ভাঙছে ওদিন ব্যথা পাইছিলাম, তো ব্যান্ডেজ ছিল এখানে পাড়া দিয়ে, এবার একটা ইট রাখছে এই পায়ের ওইখানে, ইট রেখে এটা জোরে পাড়া মারছে। এই যে কি জ্বালা! তখন আমি বললাম আমি মরে যাচ্ছি, তো ভাই তো মারার জন্য নিয়েছি তোকে। প্রায় তো সময় তো জানি না, পরে মানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে রাস্তায় ফালাইয়া আমার গাড়িতে তুলছে, তুলে কই নেস জানি না। 29, 30, 31 তারিখ পর্যন্ত চলছে কন্টিনিউ, রাত্রে ধরার জন্য যাচ্ছে, মারতেছে প্রতিদিন। মারার সিস্টেম কি আপনার চোখ বাঁধা, ঝুলানো হাত। এখন আমি দেখলেন না কোথা দিয়ে মারতেছে আমি সরতে পারবো? মায়ের খাচ্ছে এক পর্যায়ে হচ্ছে কি আমাকে বলছে প্রস্রাব করো। প্রস্রাব করার পরে মনে পড়ছে আমাদের আরেক ছোট ভাইকে অ্যারেস্ট করছিল, প্রস্রাব করে কাউন্টার শট দিচ্ছে পুরুষ লিঙ্গে। তো ও হচ্ছে গিয়া জেল খাতে নিউজ পাঠায়, ওর অবস্থা হলো না, ডাক্তারের ব্যবস্থা করে দিই। ডাক্তার কাকুন ভাই ছিল, ওনার সাথে আলোচনা করে যখন মানে আমার চোখ বন্ধ, প্রস্রাব করতে তখন আমি পাটা একটু দিলাম, একটা আওয়াজ হলো বালতির, আমি প্রস্রাব করবো না। যখন বুঝি প্রস্রাব করবো, শুধু আমি বুঝলাম পিছনে আমার কি করলো, বড় আঘাত করলো কি দিয়ে, আমি পড়লাম মনে আধা ঘন্টা 1 ঘন্টা, আমি আর জানি না। পর আমাকে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে গেল, অন্য একটা রুমে নেওয়ার পর হচ্ছে গিয়ে চোখ বাঁধা অবস্থায়, মানে কোথা নিচ্ছে কি জানতেছি না, কিন্তু আসলে কি আমি থানায় না ডিবি কারোদে না কোথায়। এরপরে আমি চোখ খুলে দিল, পানি দিল, তখন আমি একটা বড় খাটের উপরে শোয়ানো, খাট না টেবিলের মতো শোয়ানো, হ্যান্ডকাপ পরা। আমি তাকানোর পর আবার মায়ের শুরু। তো যাই না, 31 তারিখে আমাদের আবার জুম মিটিং ছিল, তো জুম মিটিং থাকা অবস্থায় হচ্ছে গিয়ে এর ভিতর ওই বাসায় 2 জন পুলিশ থাকে, ডিবি পুলিশ ওর সাথে থাকে। আবার 31 থেকে নিয়ে যায়, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ ছিল 31 থেকে আমার জুম মিটিং আছে, নিয়ে যায়। ওই দিন আবার ফ্ল্যাশ হয়ে যায়, আমাকে অ্যারেস্ট হয়েছি। তখন মা ফোন দেয়, মার ফোন দেখে ধরতে দেয় আমাকে। ফোন তো ওদের কাছে, কে ফোন দিচ্ছে মেসেজ দিয়ে সব দেখতেছে আমরা। মারফত ইমাম কোনো কথা বলবে না, এখন পিছনে রিভলভার সামনে রিভলভার, এখন মানে কে যা বলতে পারে না, মেরে ফেলবে। এখান থেকে মা যখন কান্না করে আর ঠিক থাকে, তো আমি কান্না করছি, মাও কান্না করতেছে। তখন মারা বলছি, মা আমি তো আগে বলছি আমার বিপদ আসতে পারে, তো আপনাদের যা বলছি আপনার তাই করেন। এখান থেকে আমার বোনেরা কান্না করতে, সবাই ফোন দিচ্ছে, ফোন তো ধরতে পারতেন, ভাই বোন সবাই ফোন দিচ্ছে, কান্নাকাটি করতেছে, কনফার্ম আমি অ্যারেস্ট। তো ওনারা বিভিন্ন থানায় গেছে, পাচ্ছে না। পরে ওই দিন আবার নিয়ে গেল, নিয়ে আমাকে হচ্ছে গিয়ে প্যান্টটা খুললো, আমার প্যান্টটা খুলে হচ্ছে গিয়ে রশি দিল আমাকে, খুব পেনিসের রশি বাঁধ। আমি বললাম কেন? তো দেখলাম 2-3টে ইট নিয়ে আসছে, ইট নিয়ে ওরা 1 হাত উঁচা করছে, রশি ইটতে বাঁধলো, রেখে দিল। তো আমি তো বাঁধবো না, আবার মারলো। এমন অবস্থা হচ্ছে, এখন আমার শরীর ফিলিংস হচ্ছে না,
মানে আমার যে গেঞ্জি পরা গেঞ্জি আমার তো খুব টাইট লাগতেছে, পেনিসের সাথে আমার পেনিসে আমার রশি বাঁধছে, আমি বেঁধে ঈদ দিয়ে আমার দাঁড়া করে রাখছে, হাত ওটা জোড়ানো। কতক্ষণ পারা যায় এইভাবে 6 দিন। এরপরে কি কোর্টে তুললো? 6 দিন পরে একদিন রাত্রে আমি খুব অসুস্থ, শ্বাস নিতে পারছি না। তো এক অফিসে আসলো, অফিসে ওদের নাম ছিল বুলেট, তারপরে অস্ট্রেলিয়া ক্রিকেটের নাম জানি কি, এই নাম ছদ্মনাম। আমি বললাম আমার তো অনেক টাকা, আমার কাছে বালিশে নিচে যেদিন ধরা খেয়েছিলাম, বালিশে নিচে 37,000 টাকা জেলখানা পাঠাবো ছোটো ভাইদের জন্য, আমার মানিব্যাগ 7,000 টাকা, বিকাশে 32,000 টাকা, প্রায় আমার 70,000 টাকা আছে, টাকা সব নিয়ে গেছে আমার। আমি বললাম আমার একটা এটিএম কার্ড ছিল, কার্ডের পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড আমি ভুল বলছি, কার্ড এটিএম রেখে দিছে। তো আমি বললাম আমাকে ওষুধ দেন। পরে সে একদিন বললো, আমাদের একজন বললো তোর একদিন ক্ষমতা ভালো থাকবে, একটু কষ্ট করাই লাগবে। আমি বললাম মা কেমন আছে? বললো তোর মা কালকে মনে পড়ে গিয়েছিল। তো আর কি করার। পরে আমার 1 তারিখে হচ্ছে গিয়ে আমাকে রমনা থানা দিয়ে আসলো। থানা দেওয়ার সময় বলছে বলবা ইমাম, বলবি তুই সুস্থ, অসুস্থ তো থানা ওয়াসি নিবে না। আমি ওসিরে বলছি আমি সুস্থ কোনো সময়, কিন্তু অথচ আমি হাঁটতে পারতেছি না, বসতে পারতেছি না। কম্বল নিয়েছি, কম্বল নিয়ে বসে থাকতে ব্যাপারে, কারণ পিঠ লাগাতে পারতাম না আর হাঁটতে পারতাম না। যারা জেলখানা ছিল সবে অবাক, কি করছে আমাদের ক্যাম্পাসে প্রত্যেকটা ছেলেকেই। এরতে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমাকে ধরার জন্য আমার মাকে খুঁজে আসছে ফেনতে গিয়ে। আমাকে বলছে ইমামকে না বলে আপনি নিয়ে যাবেন। এরপরে জেলখানায় কতদিন থাকতে হয়েছে? জেলখানা ভিতরে আন্দোলন সংগ্রাম ফ্যাসিস্ট করেছে। ওইবারে কতদিন জেল কাটতে হয়েছে? 1 মাস 14 দিন। এরপরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসা করালেন। ইমাম হোসেন, আপনার কাছ থেকে আবারও শুনবো, আমরা একটু ফাহাদের কাছ থেকে আর একটু শুনে আসি। ফাহাদ, মামির বাড়িতে চলে গেলেন ধানমন্ডিতে। চিকিৎসা বলতে আপনার মোহাম্মদপুর, মানে আমি যে এলাকাটা ছিলাম ধানমন্ডি এলাকায়, মিতালি রোডে, মোহাম্মদপুর ধানমন্ডি রোড, তখন একটা বিভীষিকাময় পরিস্থিতি। একটু পর পর আপনার হেলিকপ্টার টহল দিচ্ছে, পুলিশ টহল দিচ্ছে। তা আমি এই যে মানে রাতে বা 11:30-11টার দিকে ওনাদের বাসায় উঠছি। ওঠার পরে আমি এক রুমেই আমার জীবন। ওনারা ওষুধ মানে প্রেসক্রিপশন দেখে ওষুধ টষুধ এনে দিল। প্রায় 7-8 দিন থাকার পরে, তখন কি আপনি খেতে পারতেন? না আমি ওইভাবে খেতে পারতাম না, মানে খেতে গেলে আপনার এই 2 পাশ দিয়ে খাবার পড়ে যাইতো। আমাদের সিলাইটা তখনও শুকায় নাই পুরোপুরি, এবং পানি খাওয়ার সময় পানি আপনার এই মুখের ডান পাশ দিয়ে বেরিয়ে যেত। ঠোঁটটা বাঁকা ছিল আমার। ওইভাবে ট্রিটমেন্টও পাচ্ছিলাম না, কারণ বের হওয়ার মতো অবস্থা নেই। মানে আন্দোলনে এরপরে কি আর অংশ নিতে পারেননি? না, অংশ নেওয়ার মতো আমার ওই শারীরিক অবস্থা ছিল না, ছিল না, কারণ মুখের অবস্থা খুব মুখের বাজে। অবস্থা ভালো না, এবং ঘাড়ের অবস্থাও ভালো না। আমি এখনো পুরোপুরি সুস্থ না। কতদিন লাগছে এভাবে 7-8 দিন থাকার পরে আমার এই সেলাই কাটার সময় হয় আর কি। বুধবার রাতে হাসপাতাল ডিবি অভিযান চালায়, বুধবার রাতে আমি ওনাদের বাসায় যাই। বুধবার থেকে আরো 7-8 দিন পর, মানে পরের সপ্তাহে। আমি ওই যে আমাদের নাসির ভাইয়ের ফ্রেন্ড একটা নাহিদ ভাই ছিল, তো ওনাকে ফোন দিয়ে যে ভাই আমার সেলাইটা কাটা দরকার, কারণ ওইভাবে কোনো ডাক্তারও তো অপরিচিত জায়গায় যাওয়া যায় না। পরে উনি বললো যে ঠিক আছে তুমি আসো, আমি চেম্বারে আসো, আমি সেলাইটা কেটে দিচ্ছি। তো আমি এই প্রায় 7-8 দিনের মধ্যে ওই মামিদের বাসায় আমি এক রুমেই ছিলাম। আমার গোসল ছিল না, খাবারও এরকম ছিল না, ট্রিটমেন্টও ঠিকভাবে পাচ্ছিলাম না, এবং পৃথিবীর আলো বাতাসও দেখতেছিলাম না। পরে সেলাই কাটার পরে আমি আবার ওই সম্ভবত জুলাইয়ের 29-30 তারিখে আমি সেলাইটা কাটছে। ওনাদের বাসায় আবার ব্যাক যাওয়াটা আমার কাছে সেভ মনে হয় নাই, কারণ আমি চিন্তা করতেছিলাম যে আমার কারণে একটা পরিবার বিপদে পড়বে, এটা আমি চাই না। পরে আমি ওই সেলাই কেটে আমার বোনের বাসায় চলে যাই আর কি, রিস্ক নিয়েই। এর আগেও আমি বলছিলাম যে যাত্রাবাড়ির দিকে ছিল ওনার বাসা আর কি, মাতোয়াইলে। তো 5 তারিখ পর্যন্ত আমি ওই বাসায় থাকি, এবং আমি ইনজুর্ড হওয়ার পরে 5 তারিখ পর্যন্ত এর মধ্যে আমি গোসলও করি নাই। 5 তারিখে তো খুনি হাসিনা পালায় গেল, একটা স্বস্তির নিঃশ্বাস। আমি এই প্রথম মানে নিচে নামলাম, প্রথমে গোসল করছিলাম 19 জুলাইয়ের পরে 5ই আগস্ট। এর মধ্যে একবার আমার গোসল করা হয় নাই, বা গোসল করার মতো এরকম কন্ডিশনও ছিল না, সেলাইগুলো শুকায় নাই। তারপরে কতদিন চিকিৎসা নিতে হয়েছে? চিকিৎসার পরে প্রায় 2.5 মাসের মতো আমাকে চিকিৎসা নিতে এখন কি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হতে পেরেছেন? না, আমি এখনো শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না, আমার ট্রিটমেন্ট চলছে। মানে এই ঘটনায় কি আপনি মামলা করেছেন? না, আমি এখনো মামলা করি নাই। আচ্ছা, আপনি তো এক প্রকার মরে গিয়ে বেঁচে গেছেন, বা বেঁচে ডাক্তারও আমার মানে বাঁচার আশা ছেড়ে দিছিল, এবং আমি কিন্তু এই ঘটনার তো বিচার হওয়া উচিত, কারণ এটি তো আসলে টার্গেট কিলিং এর মতো, একেবারে তাক করে গুলি করা মাথার উপরে।
কিন্তু মামলা না করার ব্যাপারে যদি একটা সত্য কথা বলি, কথাটা যদিও মানে ভিন্ন শোনায়। আমি যখন মানে হাঁটাচলা করার মতো অবস্থা আমার হয়েছে, আমি যখন দেখছি যে আসলে মানে জুলাই আগস্টের যে হত্যা মামলাগুলা বা হত্যা চেষ্টা মামলাগুলায় আসামিরা মনে করেন রিমান্ডে থাকা অবস্থায় বের হয়ে যাচ্ছে, বা রিমান্ড পরবর্তী মানে বের হয়ে যাচ্ছে, বা যারা হত্যায় মানে যেসব পুলিশ সদস্য জড়িত ছিল, বা ছাত্রলীগ যুবলীগের যারা জড়িত ছিল, স্বেচ্ছাসেবক লীগের যারা জড়িত ছিল, এদের অধিকাংশই কিন্তু এখনো আইনের আওতায় আসে নাই। এই জায়গা থেকে হতাশ হয়ে আপনি আর এই মামলা জায়গা দিতে থেকে যান? মানে আমার কাছে মানে যেটা মনে হয়েছে, বাংলাদেশে যদি কোনোদিন জনগণের সরকার প্রতিষ্ঠা হয় তখন আমি মামলা করব। জি, আমরা প্রত্যাশা করি সেটি। ইমাম হোসেন, এছাড়াও তো বহুবার আপনি নানান ধরনের হামলার মুখে পড়তে হ্যাঁ, হয়েছে, কিন্তু এই অজস্রবার হামলা বা মৃত্যুর ঝুঁকি, যেখানে মনে করেন আপনি যে যে ঘটনাটি বললেন, এটি তো আসলে একেবারে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয় একটা মানুষকে। এরকম যারা নিপীড়ন নির্যাতন চালিয়েছে এবং আপনার প্রচুর সহকর্মী বন্ধুদেরকে নির্যাতন করেছে, তাদের আসলে কেমন বিচার হওয়া উচিত? তারাও তো রাজনীতির নামেই এটি করেছে, আপনিও রাজনীতি করছেন, তাহলে এটি কেমন রাজনীতি ছোট্ট করে বলবেন? এটা রাজনীতি না, অপরাজনীতি। এটা হিংসা, এটা একটা দেশকে ধ্বংস করে দেওয়া, একটা একটা গোষ্ঠীকে, একটা সমাজকে ধ্বংস করে দেওয়া। তা না হলে আপনার মনে আছে কি না, 2022 সালে বিএনপির 10 ডিসেম্বর একটা সমাবেশের কথা ছিল। তো 7 ডিসেম্বর বিএনপি অফিসে হামলা করে। আমি তখনকার তৃণমূল ছাত্র দলের সাধারণ সম্পাদক, সেন্ট্রাল মিটিং চলতেছে আমাদের, যেহেতু 10 তারিখ সমাবেশ, 7 তারিখে মিটিং আমাদের। হঠাৎ করে পার্টি আক্রমণ করে পুলিশ আক্রমণ করে টিয়ার সেল গ্যাস মেরে তছনছ করে দিচ্ছে। মানে আমরা তো প্রিপারেশন ছিল না, প্রতিরোধ করবো কিছু, যা করতে করতে একটা পর্যায়ে পুরো পার্টি ঘিরে ফেলে, পুরো পার্টি ঢুকে। তখন আমি গ্যাস নিতে না পেরে হচ্ছে পল্টন বিএনপি পার্টি 4 তলা কৃষক দল বা জাসাস ওই রুমে ঢোকার পরে হচ্ছে গিয়ে কাপড় পেপারটা পুড়ে গ্যাস নিচ্ছিলাম। এর ভিতরে ডিবি মেয়েদের নেতৃত্বে একটা টিম, আপনার মনে আছে, মেয়েদের নেতৃত্ব টিম পুরো পার্টি তছনছ করে ফেলে, সবাই সিনিয়র নেতৃত্বদের সবাই অ্যারেস্ট করে। ওই রুমে আমাকে একা পায়, পেয়ে মতো 15 জন ডিবি, লাঠি মনে হয় ওদের লাঠি ওদের উপর পড়তেছে, কিন্তু আমি যাচ্ছি না। মেয়ের একটা পর্যায়ে আমাকে টেনে হিসড়ে দোতাল পর্যন্ত লাথি নিচে ফালাই দেয় আমাকে। তখন আমি সেন্সলেস, আমি পানি খেতে চাচ্ছিলাম, পরে অন্য একটা ডিবি অফিসার পানি দিয়ে দিচ্ছে, পানি দিস না মরে যাবে। তো এর ভিতর আমার কিছু সহযোদ্ধা, আমাকে সেন্সলেস আমি, আমার সহযোদ্ধা নিয়ে আমার মেডিকেল ভর্তি করায়। তো মেডিকেল থেকে জ্ঞান ফেরার পর ডাক্তার বলছে তুমি চলে যাও, নিয়ে যাবে তোমাকে। পরে আমরা একটা লাশের গাড়ি করে, আমার সাথে যারা ছিল তারা তোমরা সরে যাও, আমি একটা লাশ, আমার ডান পাশের লাশ আমি বাম পাশের গাড়িতে, ইসলাম হসপিটাল আপনার চায়না টাউনের পাশে যেটা, ওইটাতে, ওইখান থেকে যাচ্ছি। আমি একটু তাকে দেখতেছি, মানে ওই এলাকায় বিভৎস অবস্থা, আর আমার বাম পাশে লাশ, আমি ডান পাশে, বলতেছি কি 2টা লাশ। বলে আল্লাহর কি রহমত, ওরা হচ্ছে কি ওই লাশ ওইটা দেখছে, মহিলার যে লাশটা ওইটা দেখছে, কোন নিয়ে যাও। এখান থেকে আমরা সরে যাই আর কি। এই ঘটনার তো বিচার হওয়া উচিত অবশ্যই এবং বিচার হবে। রাজনীতিতেও এক ধরনের গুণগত পরিবর্তন আসা উচিত এবং বিচার, এখান থেকে শিক্ষাও নেওয়া উচিত আমাদের। আচ্ছা, বিচার কার কাছে যাবো, কি বিচার করব? ও যে আমার সহযোদ্ধা, ও তো বলেছে যাদের নামে মামলা হবে, যাদের বিচারে চাইবো, তারা তো ওপেনলি ঘুরে বেড়াচ্ছে এখনো। আপনার যেসব পুলিশ অফিসার আমাদের অ্যাটাক করেছিল, তখনকার যুগে এডিসি ডিসি হয়ে গেছে, মাহবুব ছিলেন, এসি ছিলেন, এডিসি পরবর্তীতে নাজমুল, মানে তারা কোথায়? তাদের তারা অনেকেই গ্রেপ্তার হয়েছে। নিশ্চয়ই আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত এখন হবার একটা পথ তৈরি হয়েছে এবং ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হবে এবং এই সকল অন্যের বিচার হবে, আমরা বিশ্বাস করি এবং আমরা সেটি প্রত্যাশাও করি। আপনাকে ধন্যবাদ ইমাম হোসেন। ধন্যবাদ ফখরুল ইসলাম আপনাকেও। ফাহাদ, আপনাকেও ভিডিওকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নির্মম নিপীড়নের মুখে পড়েছিলেন এই দুই ছাত্রনেতা, অথচ গণতান্ত্রিক দেশে তাদেরও অধিকার ছিল নির্বিঘ্নে নির্ভয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করা। কিন্তু হাসিনা সরকার সেই অধিকার ভূলুণ্ঠিত করেছে। আমাদের প্রত্যাশা 24 পরবর্তী নতুন বাংলাদেশ গণতন্ত্র চর্চার উত্তম স্থান হবে। সেখানে বৈধ রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার নিয়ে জনগণের কাছে যাবে, জনগণই রায় দেবে কে ভালো
আর কে মন্দ। কেননা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। প্রিয় দর্শক, এ অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersmriti@btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।